বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান এর বার্ষিক পরীক্ষা 2024 সালের স্পেশাল মডেল টেস্ট 4 নিয়ে আলোচনা করব। এর আগে আমরা 1 থেকে 3 পর্যন্ত মডেল কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, প্লেলিস্টে যাবা, প্লেলিস্টে গেলে পেয়ে যাবা। এগুলো যদি তোমরা পড়াশোনা করো তাহলে 100% তো কমন পাবাই ইনশাআল্লাহ। আর যদি লিখে প্র্যাকটিস করো তাহলে পরীক্ষার খাতায় লিখেও শেষ করে ফেলতে পারবা, তা না হলে কিন্তু পারবা না। তো এখানে ক বিভাগ এখানে তোমাদের 25 মার্ক থাকবে। ক বিভাগে 25 মার্কের ভিতরে বহু নির্বাচনী প্রশ্নে থাকবে 15 মার্ক। 15টা প্রশ্ন আসবে, 15 মার্ক থাকবে। 1 নম্বর প্রশ্ন, নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ কোনটি? F = ma, এটা হচ্ছে গাণিতিক রূপ। বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে? নিউটনের প্রথম সূত্র থেকে। নিচের তথ্যের আলোকে 3 ও 4 নং প্রশ্ন উত্তর দিতে হবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বস্তুটির ওজন কত? এখানে দেখো 500 গ্রাম ভরের একটা বস্তুর আয়তন 64 সেন্টিমিটার কিউব, পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। তো বস্তুটির ওজন কত হবে? তো ওজন আমরা জানি W সমান কত? W সমান হচ্ছে mg, এটাই তো সূত্র। তো এখন m এর মান কত? m এর মান হচ্ছে 500 গুণ হচ্ছে 10⁻³ কেন বলতো? এটা গ্রামে দেওয়া আছে, কেজিতে কনভার্ট করলাম। আর জি এর মান কত? জি এর মান তো 9.8। এখন আমরা এটাকে হিসাব করব ক্যালকুলেটর দিয়ে। এটা ক্যালকুলেটর দিয়ে হিসাব করো। 500 × 10⁻³ গুণ হচ্ছে 9.8। এই যে 9.8, এটার মান কত হচ্ছে? 4.9। এই যে 4.9 নিউটন, 4.9 নিউটন এত। তাহলে এটা হচ্ছে आंसर 4.9 নিউটন। এই যে এটা খ নাম্বার। বস্তুটিকে পানিতে ছেড়ে দিলে কি হবে? তো বস্তুটির ঘনত্ব বের করতে হবে প্রথমে। তো ঘনত্ব সমান কত? আমরা জানি ঘনত্ব ρ সমান হচ্ছে m/v, m/v। তো এখানে m এর মান কত? m এর মান হচ্ছে 500 গুণ 10⁻³ এটা। আর v এর মান কত? 64 গুণ 10⁻⁻6 এটা। এখানে আমরা যদি হিসাব করি মানগুলো কত আসে দেখো। উপরে রয়েছে 500, আচ্ছা এভাবেও করা যেতে পারে, 500 × 10⁻³ আর এখানে ভাগ করতে হবে কত দ্বারা? 64 10⁻⁻6। এই যে ভাগ করে আমরা কি পাবো? এই যে দেখো 7812 এত হচ্ছে এর 12.5 কেজি পার মিটার কিউব। এটা হচ্ছে ঘনত্ব। আর পানির ঘনত্ব কত? পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। তো এই যে ঘনত্বটা 1000 এর চেয়ে বেশি না? অবশ্যই বেশি। তো যদি পানির ঘনত্বের চেয়ে বেশি হয় তাহলে ওই বস্তুটা আছে পানিতে ডুবে যাবে। এই দেখো, তাহলে বস্তুটি পানিতে ডুবে যাবে এবং যদি ডুবে যায় তাহলে প্লবতা তার ওজনের চেয়ে কম হবে। ঠিক আছে, যদি প্লবতা তার ওজনের চেয়ে কম হয় তাহলে সেটা ডুবে যায়। তাহলে এটা आंसर হবে ক। নিম্নের কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান? তো ব্যাপন হার সমান হলে আমাদেরকে প্রথমে এর আণবিক ভরগুলো বের করতে হবে, যে মৌলগুলো যৌগগুলো দেওয়া আছে। যেমন প্রথমে কার্বন মনোক্সাইড CO, এর ক্ষেত্রে কত হবে আণবিক ভর? কার্বনের হচ্ছে 12 আর অক্সিজেনের হচ্ছে 16, যোগ করলে কত হয়? 12 আর হচ্ছে 16 যোগ করলে হয় 28। আর এরপরে হচ্ছে NO এইখানে ক নম্বরে, তাই না? এই যেটা। তো এখানে কত হবে? নাইট্রোজেন হচ্ছে 14 আর অক্সিজেন হচ্ছে 16, যোগ করলে কত হয়? 30। এই দুইটার কিন্তু সেম হলো না, সেম না। ক নম্বরের ছিল, ক নম্বর যারা আছে তাদেরটা দেখি। দেখো এখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর ডাইনাইট্রোজেন অক্সাইড। তো এখানে কত হবে? কার্বন ডাই অক্সাইড CO2, কার্বনের হচ্ছে 12 যোগ অক্সিজেনের হচ্ছে 16 গুণ 2 32, তার মানে মোট 44 হলো 44। এরপরে N2O এর কত হয়? N2O নাইট্রোজেন হচ্ছে 14 গুণ হচ্ছে 2 যোগ হচ্ছে 16, তাহলে এখানে কত হয়? 14 দুগুণে 28 আর 16 মানে 44। এটা কিন্তু দেখো দুইটারই আণবিক ভর সেম হয়ে গিয়েছে। তো আণবিক ভর যদি সেম হয় তাহলে ব্যাপন হারও সেম হবে। ঠিক আছে, ব্যাপন হারও কি হবে? সমান হবে। যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম। আর যদি দুইটারই যেহেতু আণবিক ভর সমান, হ্যাঁ, তাহলে এখানে ব্যাপন হারও সমান হবে। তারপর দেখো এখানে গ্যাসোলিনে কার্বন পরমাণুর সংখ্যা কত থাকে? এখানে 5 থেকে 10 পর্যন্ত থাকে। পরমাণুতে শক্তি স্তর সম্পর্কে ধারণা কে দেন হচ্ছে নিলস বোর। কোন মৌলের ইলেকট্রন আসক্তি কম? দেখো কোন মৌলের ইলেকট্রন আসক্তি কম, এটার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে এর পর্যায় এবং গ্রুপ সংখ্যা দেখতে হবে। যেমন ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে, ম্যাগনেসিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি কত হয়? 1s2 2s2 2p6 3s2 এটা। তো এখানে পর্যায় কত? পর্যায় দেখো, এই যে পর্যায় হচ্ছে 3। আর যেহেতু s অরবিটাল রয়েছে তার মানে s অরবিটাল যে কয়টা ইলেকট্রন থাকে সেটা তার গ্রুপ, এটা হচ্ছে গ্রুপ সংখ্যা, এটা গ্রুপ জি দিলাম। আর এটা হচ্ছে পর্যায়,
ঠিক আছে। আবার এখানে আর কে কে আছে দেখো, এখানে রয়েছে সিলিকন। সিলিকনের ক্ষেত্রে SI, সিলিকনের ক্ষেত্রে সবকিছু সেম থাকবে, লাস্টেটা S2S2 2P2 হবে। তো এই ক্ষেত্রে পর্যায় কত? পর্যায় তো 3ই হবে, কারণ এখানে দেখো 3 আছে, এই যে 3 না, 3 থাকলে পর্যায় 3 হয়। গ্রুপ সংখ্যা কত হবে? এখানে যদি S আর P হচ্ছে পাশাপাশি রয়েছে, এই জন্য S অরবিটালে ইলেকট্রন আর P অরবিটালে ইলেকট্রন যোগ করে তার সাথে আবার 10 যোগ করতে হবে, তাহলে 4 আর এখানে 10 যোগ করলে 14 হয়। এর গ্রুপ সংখ্যা হচ্ছে 14। এরপরে কে আছে দেখো, ফসফরাস আর সালফার। ফসফরাস P, তো এর ক্ষেত্রে 3S2 3P, এখানে 3 হবে, তাহলে এর কত হবে? 3, আর এখানে হবে 15। একইভাবে সালফারে কত? সালফার আছে 3S2 3P4, এখানে 3 আর এখানে হচ্ছে 16। তো এখন দেখো সবগুলোর পর্যায় সেম। তো যদি পর্যায় সেম হয়, পর্যায় সেম হলে ইলেকট্রন আসক্তি নির্ভর করবে গ্রুপ সংখ্যার উপরে। তো গ্রুপ সংখ্যা যার যত বেশি ইলেকট্রন আসক্তির মান তার তত বেশি হবে। তো গ্রুপ সংখ্যা সর্বোচ্চ আছে কত? এখানে 16, তাহলে সালফারের ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি হবে। আর সবচেয়ে কম কার হবে? গ্রুপ সংখ্যা যার সবচেয়ে কম, কার? এখানে ম্যাগনেসিয়ামের। এই যে ম্যাগনেসিয়ামের জন্য এর ম্যাগনেসিয়ামের ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে কম হবে। কোনটি? নির্দিষ্ট জীবের অ্যালিল গুলোকে, মানে কোন নির্দিষ্ট জীবের অ্যালিল গুলোকে কি বলা হয়? জিনোটাইপ বলা হয়। জেনেটিক্স শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? জেনো থেকে। জীব দেহের মূল উপাদান কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এই সবগুলো হবে অ্যান্সার। তারপরে 12 নম্বর, নদীতে কিসের মাধ্যমে পরিবহন দ্রুত সংঘটিত হয়? তো নদীতে পানির মাধ্যমে হচ্ছে পরিবহন দ্রুত সংঘটিত হয়। মাউন্ট সেন্ট হেলেন কোথায় অবস্থিত? এটা যুক্তরাষ্ট্রে অবস্থিত। ঊর্ধ্বপতনের বিপরীত প্রক্রিয়া। ঊর্ধ্বপতন কি বলতো? ঊর্ধ্বপতন, তো ঊর্ধ্বপতন মানে তাপ দিয়ে সেটাকে আমরা কি করতেছি? বাষ্পে পরিণত করতেছি আর কি। আর এখানে এর বিপরীত অবক্ষেপ। বিভিন্ন খাদ্যদ্রব্যের প্যাকেটে নিচের কোন এককটি ব্যবহৃত হয়? ক্যালোরি থাকে। ক্যালোরি হচ্ছে শক্তির একক, তাই না? তো এখানে কত শক্তি থাকে? এরকম শক্তির একক জুল আছে, কিন্তু প্যাকেটে বেশি থাকে আছে ক্যালোরি হিসেবে। দেখবা তোমরা নুডলস বা এরকম কোনো কিছুর প্যাকেট দেখবে, সে প্যাকেটে কিন্তু ক্যালোরি লেখা থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে উত্তীর্ণ হবা 2025 সালে, তোমাদের জন্য আমরা অ্যাডভান্স কোর্স চালু করেছি, অনলাইন কোর্স। তো এই কোর্সে যদি তোমরা ভর্তি হতে চাও, তাহলে আমাদের এই যে নাম্বারটিতে যোগাযোগ করতে হবে, যেখানে এই নাম্বারটিতে যোগাযোগ করতে হবে। এই নাম্বারে বিকাশ আছে, নগদ আছে এবং রকেট অ্যাকাউন্টের জন্য লাস্ট 9 যোগ করতে হবে। যোগ করলে তোমরা এখানে ভর্তির ব্যাপারে বিস্তারিত ভাবে জানতে পারবা। যেমন দেখো এখানে কোন কোন সাবজেক্ট পড়ানো হবে: পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, সাধারণ গণিত, উচ্চতর গণিত। এগুলো হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে। আর্টস এর ক্ষেত্রে আলাদা, কমার্সের ক্ষেত্রে আলাদা। ঠিক আছে। ভর্তি হওয়ার জন্য আমাদের কি করবে? প্রত্যেক মাসে 550 টাকা। ঠিক আছে। আর ভর্তি হওয়ার জন্য এক্সট্রা কোনো টাকা নিচ্ছে না, শুধুমাত্র প্রথম মাসের বেতন 550 টাকা দিতে হবে। আর ক্লাস হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে এবং জুম অ্যাপসে। সপ্তাহে 7 দিনই ক্লাস হবে, প্রতিদিন 2টা করে ক্লাস হবে। আর যারা আর্টস এবং কমার্সে রয়েছে, তাদের গণিত এবং সাধারণ বিজ্ঞানের জন্য 220 টাকা করে নেওয়া হচ্ছে। 220 টাকার বিনিময়ে তোমরা গণিত এবং সাধারণ বিজ্ঞান পড়তে পারবা। একইভাবে যদি যোগাযোগ করতে চাও, ওই নাম্বারে যোগাযোগ করবা। আর যারা আমাদের এখানে অফলাইনে পড়তে হতে চাও, তো আমাদের অফলাইন যে কোচিং রয়েছে মসত্তর, পশ্চিম মেরুলবাড্ডা, ঢাকা 1212, এখানে চাইলে এখানে সরাসরি তোমরা ভর্তি হতে পারবা। তারপরে আমরা চলে যাব এক কথায় উত্তরে। এক কথায় উত্তর 10টা আসবে, 10টাতে 10 মার্ক থাকবে। তো এখানে 10 মার্ক থাকবে। 16 নাম্বার, কোথায় কোনো বস্তুকে ধাক্কা দিয়ে ছেড়ে দিলে একই বেগে চলতে থাকবে? এটা হবে কোথায় বলো? এটা হবে মহাশূন্যে। মহাশূন্যে কোনো বস্তুকে ধাক্কা দিয়ে ছেড়ে দিলে সেটা একই বেগে চলতে থাকবে। তুমি দাঁড়িয়ে থাকলে বা শুয়ে থাকলে কোন ক্ষেত্রে চাপ বেশি প্রয়োগ করবে? তো এখানে দাঁড়িয়ে থাকলে বেশি চাপ প্রয়োগ করবে। কেন? দেখো আমরা চাপ P সমান জানি F/A, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। এখন এই যে নিচে আছে কি? ক্ষেত্রফল। নিচে আছে কি? ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফলের মান যত কম হবে, দাঁড়িয়ে থাকলে ক্ষেত্রফলের মান কম হয়, কম হলে এই চাপের মান বেশি হবে। তারপর দেখো 18 নম্বর, তাপমাত্রা বাড়লে ব্যাপন হার কেমন পরিবর্তন হয়? ব্যাপন হার তখন বৃদ্ধি পাবে। তারপরে আপেক্ষিক পারমাণবিক ভরের একক। আপেক্ষিক পারমাণবিক ভরের একক, এর কোনো একক নাই, এর কোনো একক নাই। তারপরে ধনাত্মক চার্জযুক্ত যৌগমূলককে কি বলা হয়? বলা হয় ক্ষারীয় যৌগমূলক। প্রজনন কি ধরনের কার্যক্রম? শারীরবৃত্তীয় কার্যক্রম। কতগুলো মৌলিক পদার্থ নিয়ে জৈব অণু গঠিত হয়? এটা হচ্ছে 25টির অধিক। অ্যান্টিবডি তৈরিতে সহায়তা করে কে? প্রোটিন। তারপরে তাপে কঠিন পদার্থের পরিবর্তনের প্রক্রিয়াকে কি বলা হয়? গলন বলা হয়। আর ম্যাগমা বা গলিত পাথর বাইরে বের হয়ে আসাকে বলা হয় লাভা। দেখছো আমরা এক কথায় উত্তরগুলো দেখে ফেললাম। এখন খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 10টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 10 দুগুণ 20 মার্ক থাকবে। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
এক নাম্বার, স্পিন বোলাররা মোটামুটি এক জায়গায় দাঁড়িয়ে থেকে বল করেন, কিন্তু পেস বোলাররা দূর থেকে ছুটে এসে বল করেন। কেন? কারণ দেখো, স্পিন বোলাররা মোটামুটি এক জায়গায় দাঁড়িয়ে থেকে বল করেন, কিন্তু পেস বোলাররা দূর থেকে ছুটে এসে বল করেন গতি জড়তা অর্জন করার জন্য। গতি জড়তা অর্জন করেন মানে এই বেগটাকে যেন বৃদ্ধি করতে পারে, এজন্য এরা দৌড়ে এসে বল করে। আমরা জানি স্পিন বল থেকে পেস বোলারের গতি বেশি হয়। বোলার যখন এক জায়গায় দাঁড়িয়ে বল করেন তখন বলের গতি কম হয়, কিন্তু যখন বোলার দূর থেকে ছুটে এসে বল করেন তখন গতি জড়তার কারণে বলের গতি অনেক বেশি হয়, এজন্য পেস বোলাররা দূর থেকে ছুটে এসে বল করেন। এরপরে 2 নম্বর প্রশ্ন, ছিদ্রযুক্ত বোতলের নিচের ছিদ্র দিয়ে নির্গত বা পানির বেগ বেশি হয় কেন? আমরা পানির বেগের ক্ষেত্রে একটা সূত্র জানি, যে পানির বেগ মানে চাপের ক্ষেত্রে সূত্র জানি, এটা এইচ রো জি। তো এখানে রো আর জি যদি ধ্রুবক হয় তাহলে পি নির্ভর করে আছে এইচ এর উপরে, মানে গভীরতা যত বেশি হবে, তুমি যত পানির নিচে যাবা তত কি হবে, চাপের পরিমাণ বেশি হবে। এজন্য এখানে তরলের ভিতরে কোনো বিন্দুতে চাপ তরলের গভীরতার সমানুপাতিক, অর্থাৎ গভীরতা যত বেশি হবে চাপের মান তত বেশি হবে। পানি ভর্তি পাত্রের সর্বনিম্ন ছিদ্রের অঞ্চলে পানির চাপ বেশি থাকে, ফলে উপরের ছিদ্রগুলোর তুলনায় সর্বনিম্নের নিচের ছিদ্র দিয়ে নির্গত তরলের বেগ বেশি হবে। আংশিক পতন কাকে বলা হয়? দেখো, বিভিন্ন স্ফুটনাঙ্কের 2 বা ততোধিক তরলের মিশ্রণকে বিভিন্ন উষ্ণতায় বাষ্পীভূত করে এবং নির্গত বাষ্পকে শীতল এবং ঘনীভূত করে মিশ্রণ থেকে পৃথক করে তরলে পরিণত করার যে পদ্ধতি তাকে আংশিক পতন বলা হয়। যেমন তেল পরিশোধনাগারে আংশিক পতনের বিভিন্ন দ্রব্যের নিষ্কাশন করা হয়, এটাকে বলা হয় আংশিক পতন। দেখো, আংশিক পতনটা এরকম, মনে করো একটা পাত্র নিলাম, হ্যাঁ, এইখানে পাত্রটা নিয়ে এখানে মনে করো কাছাকাছি দুইটা এ এবং বি, এই দুজনের স্ফুটনাঙ্ক প্রায় কাছাকাছি, তাহলে এরা স্ফুটনাঙ্ক যেহেতু প্রায় কাছাকাছি, তাহলে এখানে কি হবে, এদের যে স্ফুটন দুইটারই বেগ কিন্তু সেম থাকবে, ঠিক আছে, এবং কাছাকাছি হবে। এখন এই হিসাবে এখন তুমি যদি এখানে তাপ দাও, তাপ দিলে দুইটাই কিন্তু একই সাথে বাষ্পীভূত হতে থাকবে। এখন তুমি তো দুইটাকে পৃথক করতে চাও, এর জন্য কি করবা, এখানে অংশ কলাম রয়েছে, এই যে এরকম অংশ কলাম আছে, এই ধরনের, এটাকে বলা হয় অংশ কলাম, ঠিক আছে, এই যে এগুলোকে বলা হয় অংশ কলাম, এই যে এটাকে। তো এই যে অংশ কলাম গুলো ব্যবহার করা হয়, বুঝছো, এই যে অংশ কলাম এরকম থাকে। তো এই অংশ কলাম আবার দেখায়, এই যে অংশ কলাম গুলো থাকে আছে এরকম, ঠিক আছে, এই যে এরকম বিভিন্ন ধরনের অংশ কলাম থাকতে পারে, আমি দেখাচ্ছি একটা আর কি। এইভাবে যদি থাকে, তো তুমি যখন এটাকে তাপ দিবা, তাপ দিলে দুইটা পদার্থই কিন্তু বাষ্পীভূত হয়ে ওই যে একটা হালকা ছিদ্র রাখছে এইভাবে কিন্তু ওই উপরের দিকে চলে যাবে। এখন যার স্ফুটনাঙ্ক মানে কম তাপমাত্রায় স্ফুটিত হয় বা বাষ্পীভূত হয়, সে স্পিডটা অনেক বেশি থাকবে, সে দ্রুত অনেক স্পিডে, হাই স্পিডে সে বাষ্পীভূত হতে যাবে, তাই এই যে ছিদ্র, হালকা ছিদ্র পথে সে বাইরে এখান দিয়ে বের হয়ে যেতে পারবে, বের হয়ে পরে এখান দিয়ে ঠান্ডা করে তরলে পরিণত করা হয়। কিন্তু যার স্ফুটনাঙ্ক বেশি, মানে তাহলে তার এখানে স্ফুটনাঙ্ক স্পিড কম থাকবে, ঠিক আছে, স্পিড কম থাকলে এই পাশে যেতে যায় এই ছিদ্র পথে এখানে আটকা পড়বে, এটা স্পিড কম, তো এখানে যে বাধা পড়ে আবার নিচের দিকে চলে আসবে, সে যেতে পারবে না। তো এইভাবে আংশিক পতনের মাধ্যমে একদম বিশুদ্ধভাবে তরলের মিশ্রণগুলোকে পৃথক করা হয়। তারপর 4 নাম্বার, পারমাণবিক আপেক্ষিক পারমাণবিক ভর। পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর হিসেব করার সময় কার্বন 12 আইসোটোপের ব্যবহারে দুটা সুবিধা কি? সুবিধা হচ্ছে অধিক সংখ্যক যৌগ গঠনে অংশ নেয় এই কার্বন 12 আইসোটোপ, আর হাইড্রোজেন, অক্সিজেন প্রভৃতি গ্যাসীয় মৌলের পরিবর্তে কার্বন কঠিন মৌল হওয়ায় এর সংরক্ষণ এবং ব্যবহার অত্যন্ত সুবিধাজনক। এটা Fe মৌলটির গ্রুপ নম্বর কত ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখাতে হবে। খেয়াল করো, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে Fe এর কত, পারমাণবিক সংখ্যা হচ্ছে বা ইলেকট্রন সংখ্যা হচ্ছে 26। ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2, তারপরে কত 2s2, 2p6, 3s2, 3p6, 3d এর 4s। এখন এখানে দুটো ইলেকট্রন যাবে, আগে এস এর অরবিটালে যাবে, তাহলে থাকলো কত, আর আছে মানে দেখো এই পর্যন্ত 20টা হয়েছে, আর আছে 26, তো তার 6টা আছে, তাহলে এখানে হবে 6। এখন দেখো গ্রুপ সংখ্যা কত হবে, তার আগে পর্যায় সংখ্যা, সর্বোচ্চ n এর মান হচ্ছে পর্যায় সংখ্যা, এখানে পর্যায় সংখ্যা কত হবে, পর্যায় সংখ্যা হচ্ছে সবচেয়ে বড় যে n এর মান কত, এখানে 4, এই 4। এখন গ্রুপ সংখ্যা কত হবে, গ্রুপ সংখ্যা কত হবে, গ্রুপ সংখ্যা হবে, একটু খেয়াল করো, এখানে লাস্টে এটা s অরবিটাল আছে, আর ঠিক তার আগেরটা কিন্তু d অরবিটাল আছে। যদি এরকম হয় তাহলে s অরবিটাল যে কয়টা আছে আর d অরবিটাল যে কয়টা ইলেকট্রন আছে সেগুলো যোগ করতে হবে, যোগ করলে কত হয়, 8 হয়। এই Fe এর গ্রুপ সংখ্যা হবে এই 8, ঠিক আছে, যে গ্রুপ সংখ্যা হবে এই 8।
ফ্যাক্টর বলতে কি বোঝায়? জীবের এক একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী কোষীয় উপাদানগুলোকে কি বলা হয়? ফ্যাক্টর বলা হয়। ফ্যাক্টর ফ্যাক্টর মেন্ডেল তার গবেষণাকালীন সময়ে ফ্যাক্টর শব্দটি ব্যবহার করলেও বর্তমানে তা ব্যবহার করা হয় না। বর্তমানে এটাকে জিন নামে অভিহিত করা হয়, মানে বংশগতির ধারক এবং বাহক। ঠিক আছে, মানে জিনের ভিতরে একটা লোক, তুমি মনে করো তোমার স্বভাব চরিত্র কেমন হবে, তোমার কথা বলার স্টাইল কেমন হবে, তুমি কত, এই সবগুলো এই জিনের ভিতরে থাকে। ঠিক আছে, তো এটাকে মেন্ডেল এটাকে ফ্যাক্টর বলেছিলেন। প্রকৃতপক্ষে ক্রোমোজোমে এই জিনগুলো অবস্থান করে। ডিএনএ কি? এর নাইট্রোজেনাস বেসগুলোর নাম কি? ডিএনএ এর পূর্ণ রূপ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, কোষের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য স্থায়ী রাসায়নিক কি অণু। ডিএনএ এর 4টা নাইট্রোজেনাস বেস রয়েছে, এগুলো হলো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। ঠিক আছে, এরকম। 8 নাম্বার, তাপ এক প্রকার শক্তি। কেন? তাপ এক প্রকার শক্তি কারণ তাপের কাজ করার সামর্থ্য আছে। বাষ্প ইঞ্জিনে কয়লা পুড়ে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এই তাপ শক্তি বয়লারের পানিতে কি করে? বাষ্পে পরিণত করে এবং বাষ্প ইঞ্জিন চালনা করে। আবার তাপকে অন্য শক্তিতে রূপান্তরিত করা যায়। যেমন পেট্রোল বা ডিজেল ইঞ্জিনে জ্বালানি তেল দহনের ফলে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে কনভার্ট হয়ে যায়। আচ্ছা, দেখো এখানে শক্তি কেন বলা হয়? শক্তি কাকে বলা হয়? শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়। এখন তাপ যদি শক্তি হয় তাহলে তার কাজ করার সামর্থ্য থাকবে, তাই না? তো কি করে? সেই যে পেট্রোল বা ডিজেল ইঞ্জিনে জ্বালানি করে তেল দহনের ফলে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ তাপ শক্তি কি যান্ত্রিক শক্তি, তো কাজ করতে পারে। আবার তাপ শক্তি দিয়ে বিদ্যুৎ তৈরি করা যায়, সবকিছু কাজ করা যায়। বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপের ব্যাখ্যা করো। দেখো, তাপমাত্রা শুধুমাত্র স্থির রেখে 1 কেজি ভরের কোন তাপমাত্রা পদার্থকে শুধুমাত্র তরল অবস্থা থেকে বায়বীয় অবস্থায় রূপান্তরিত করলে তাপের যে প্রয়োজন হয় তাকে বাষ্পীভবনের সুপ্ততাপ বলা হয়। একে এলভি দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে এম কেজি ভরের কোন বস্তুর বাষ্পীয়, দেখো এম কেজি ভরের, মনে করো এম কেজি ভরের কোন বস্তু তাপমাত্রা আমরা কতটুকু বৃদ্ধি করব? এই যে ডেল্টা কিউ পরিমাণ তাপের প্রয়োজন হয় যদি কোন বস্তু তাপীয় অবস্থার পরিবর্তন করার জন্য। কতটুকু তাপের প্রয়োজন হলো? ডেল্টা কিউ পরিমাণ। তাহলে 1 কেজির জন্য কত হবে? ডেল্টা কিউ ভাগ হচ্ছে কত হবে? এম। এই যে ডেল্টা কিউ বাই এম, এটাকেই বলা হয় সুপ্ততাপ। ঠিক আছে, তো যেহেতু এটা বাষ্পীভূত হচ্ছে তাই বাষ্পীভবনের সুপ্ততাপ বলা হয়। এমন করে গলনেরও সুপ্ততাপ রয়েছে। এরপরে লবণের স্ফটিক গঠনজনিত প্রক্রিয়া কিভাবে ভৌত বিচিরণ ভবনে ভূমিকা পালন করে? পৃথিবীর বিভিন্ন শুষ্ক অঞ্চলে, মানে শুষ্ক যেখানে জলীয় বাষ্পের পরিমাণ কম, তো পানি দ্রুত বাষ্পীভূত হয়। এই যে শীতকালে বায়ু থেকে শুষ্ক, তাহলে দ্রুত কাপড় চাপড় শুকায় যায়, আমাদের হাত পাও ফেটে যায় এজন্য। ফলে সেই পানিতে অবস্থিত দ্রবীভূত লবণ স্ফটিকে পরিণত হয়। লবণের স্ফটিক যত বৃদ্ধি পায় পাথরের মাঝে ফাটল তত বেশি চাপ সৃষ্টি করে এবং ভৌত বিচিরণ ভবন সংঘটিত হয়। তো এখানে 10টা প্রশ্ন সংক্ষিপ্ত আসবে, 10টা প্রশ্ন কিন্তু আমরা দেখে ফেলেছি। এখন আমরা দেখবো হচ্ছে রচনামূলক প্রশ্ন। গ বিভাগে রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন, যেগুলোর উদ্দীপক থাকবে না, এরকম। তো এরকম 5টা প্রশ্ন আসবে, সেখান থেকে তোমাদের 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে, তো প্রত্যেকটাতে 5 মার্ক থাকবে, 3 5 15 মার্ক থাকবে এখানে। 1 নম্বর প্রশ্ন, একের আবার 2টা প্রশ্ন আসছে এখানে। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল পরস্পর সমান ও বিপরীত দিকে হলেও একে অপরকে বাতিল করতে পারে না, কেন? এটা ব্যাখ্যা করো। ক্রিয়া এবং প্রতিক্রিয়া কি করে? একটা বিপরীত দিকে হয়, কিন্তু একটা আরেকটাকে শেষ করতে পারে না, বাতিল করতে পারে না, নাকচ করতে পারে না। ঠিক আছে, দুটি আলাদা বস্তু এ ও বি থাকে এবং এ যখন বি বস্তুর উপর বল প্রয়োগ করে তখন বি বল প্রয়োগ করে, তখন এ বস্তুটির উপরে বিও কি করে? বল প্রয়োগ করে। অর্থাৎ দুটি বল সমান এবং বিপরীত, কিন্তু তারা দুটি ভিন্ন ভিন্ন বস্তুতে কাজ করে, কখনোই এক বস্তুতে তারা কাজ করে না। যেমন দেখো, দুটি আলাদা বস্তু, এ একটা বস্তু, বি একটা বস্তু। এ যখন বি বস্তুর উপরে বল প্রয়োগ করে তখন বি বল প্রয়োগ করে এ বস্তুর উপরে, তাহলে আলাদা আলাদা বস্তুর উপরে ক্রিয়া করতেছে, কখনোই এক বস্তুতে না। যদি একই বস্তুতে দুটি বল প্রয়োগ করা হতো তাহলে একে অপরকে বাতিল করে দিতে পারতো। দেখো এরকম বিষয়টা, মনে করো এখানে একটা টেবিল আছে, একটা টেবিলে এই দিকে তুমি টানতেছো একটা বল প্রয়োগ করে, সেই বলটা হচ্ছে এ বল, মনে করো তার মান হচ্ছে 10 নিউটন। আবার আরেকটা বস্তু এই বিপরীত দিকে, বি বস্তুটা তার বিপরীত দিকে টানতেছে, এর মান কত? 10 নিউটন। এই ক্ষেত্রে 10 নিউটন বিয়োগ 10 নিউটন,
জিরো। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে মানে একটা বস্তুর উপরে দুইজনে কিন্তু একটা বস্তুর উপরেই ক্রিয়াশীল হচ্ছে, সেই বস্তুটা হচ্ছে এই মাঝখানে এই টেবিল বস্তুটা। তাহলে একটা বস্তুর উপরেই দুইটা বল আলাদা আলাদা ভাবে ক্রিয়া করতেছে, তখন হচ্ছে কি হবে, এটার বল শূন্য হয়ে যাবে, মানে লব্ধি বল শূন্য হয়ে যাবে। কিন্তু যখন এ বস্তুটা বি বস্তুর উপরে বল প্রয়োগ করতেছে, মনে করো বি বস্তুটা এ বস্তুর উপরে বল প্রয়োগ করতেছে, তখন তো একটা আলাদা আলাদা ভিন্ন বস্তুর উপরে বল প্রয়োগ করা হচ্ছে। এ এ কার উপরে বল প্রয়োগ করতেছে, বির উপরে, আর বি এর উপরে, আলাদা আলাদা বস্তুর উপরে। তাহলে এই ক্ষেত্রে তো ইয়া হবে না, মানে বাতিল হবে না। কিন্তু এই যে প্রথম ক্ষেত্রে যেটা বললাম, এটা প্রথম ক্ষেত্রে, এই ক্ষেত্রে দেখো দুইটা বস্তু কিন্তু একটা বস্তুর উপরে বল প্রয়োগ করতেছে, তাই না? মনে করো সেটা হচ্ছে এই টেবিলটা, এই টেবিলের উপর এরকম। তো এখানে এভাবে এজন্য হবে। তারপরে কাদাযুক্ত রাস্তার হাঁটা অসুবিধা কেন? কাদাযুক্ত রাস্তায় হাঁটা, তো এখানে রাস্তায় হাঁটার সময় রাস্তা এবং পায়ের তলার মধ্যে সমান ক্রিয়া ও প্রতিক্রিয়া বল প্রযুক্ত হয়, তার জন্য আমরা চলতে পারি। কিন্তু রাস্তা কাদাযুক্ত হলে রাস্তা এবং পায়ের তলার মধ্যকার ঘর্ষণ বল হ্রাস পায়, ফলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সমান হয় না। এ কারণে কাদাযুক্ত রাস্তায় আমরা পিছলে যাই, তাই কাদাযুক্ত রাস্তায় হাঁটা কি হয়, অসুবিধাজনক হয়। মানে এখানে যে ঘর্ষণ, এই ঘর্ষণ হ্রাস পায়। ঘর্ষণ কিন্তু আমাদের জন্য উপকারী আবার ক্ষতিকর। ঘর্ষণ না থাকলে কিন্তু আমরা হাঁটতে পারতাম না, গাড়ি মাড়ি কিছু চালাতে পারতাম না, ঠিক আছে? তো কাদাযুক্ত যে পথ, ওখানে ঘর্ষণ থাকে না, স্লিপ করে। এজন্য তুমি কি মোটরসাইকেল চালাতে পারবে যে ইসের উপরে, মনে করো কাচের উপর দিয়ে পারবা না, কারণ সেখানে কিন্তু ঘর্ষণ বল কাজ করে না। আবার যে চাইলে বালির উপর দিয়ে, তোমরা যারা মোটরসাইকেল চালিয়েছো, বালির উপরে কি করে, টাস করে পড়ে যায়, ওখানে যাবা বালির উপর দেখবা যে স্লিপ করে। কেন? কারণ ওখানে কিন্তু ঘর্ষণ থাকে না। ঘর্ষণ না থাকলে তো গাড়ি চালানো যায় না, এজন্য। তারপর 2 নম্বর প্রশ্ন, সমযোজী বন্ধন কাকে বলা হয়? এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগটিতে কি কি ধরনের বন্ধন রয়েছে দেখো। তো সমযোজী বন্ধন কাকে বলা হয়? যখন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কোনো যৌগ গঠন হয় এবং ওই যৌগে যে বন্ধনটা তৈরি হলো, ওইটাকে বলা হয় সমযোজী বন্ধন। মানে বহিঃস্থ স্তরে ইলেকট্রনের শেয়ারের মাধ্যমে যদি কোনো যৌগ গঠিত হয়, তাকে সমযোজী বন্ধন বলা হয়, ঠিক আছে? যেমন দেখো এখানে তোমাদেরকে একটু বলি, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, এখানে অনেকগুলো বন্ধন আছে, তোমাদেরকে আমি ভেঙে ভেঙে বোঝাচ্ছি। দেখো এখানে প্রথমে অ্যামোনিয়া NH3, এর ভিতরে কি বন্ধন আছে? এর ভিতরে আছে নাইট্রোজেনের, যদি আমরা গোল গোল আকারে যদি ইলেকট্রন বিন্যাস করে দেখাই, প্রথম সেলে 2টা ইলেকট্রন আছে, তাই না? তারপরে কয়টা ইলেকট্রন আছে? মোট তো নাইট্রোজেনের কয়টা? 7টা, তাই না? তো প্রথম 2টা চলে গেল, পরে আরো 5টা রয়েছে, 1টা 2টা 3, এখানে 1 2 3 4, এই 5টা হয়ে গেল, দেখছো? তো এখানে যে বন্ধন, এই যে বন্ধনে অংশগ্রহণ করেছে, যে এখানে 2টা আছে এখানে, তাই না? আর 3টা বন্ধন দেখো ফাঁকা। তাহলে এখানে যদি আরো 3টা ইলেকট্রন হয়, দেখো এখানে যদি হাইড্রোজেন এসে একটা ইলেকট্রন শেয়ার করলো, আর একটা এখানে হাইড্রোজেন আর একটা ইলেকট্রন শেয়ার করলো, আর একটা ইলেকট্রন এখানে হাইড্রোজেন শেয়ার করলো, তাহলে নাইট্রোজেনের শেষ কক্ষপথে এখন কয়টা ইলেকট্রন হয়ে গেছে? 1টা 2টা 3টে 4টা 5 6 7 8টা হয়ে গেছে। তাহলে এরা নাইট্রোজেন এখানে নিষ্ক্রিয় হয়ে গেল, তাই না? নিষ্ক্রিয় হয়ে গেলে এখানে তাহলে নিষ্ক্রিয় হয়ে গেল, আর হাইড্রোজেনও কিন্তু প্রত্যেকটা হাইড্রোজেনও নিষ্ক্রিয় হয়ে গেল। এইভাবে সমযোজী যৌগ, এটা ইলেকট্রন শেয়ার করেছে, তাই না? সমযোজী যৌগের মাধ্যমে এরা কি করলো, এই যৌগটা গঠন করলো। এখন দেখো এখানে নাইট্রোজেন অ্যামোনিয়া NH3, আর এখানে দেখো এই যে এটাকে বলে নিঃসঙ্গ ইলেকট্রন বা মুক্তজোড় ইলেকট্রন বলা হয়। এটা কিন্তু বন্ধনে অংশগ্রহণ করি নাই, এটা কিন্তু ফাও রয়েছে, অতিরিক্ত 2টা ইলেকট্রন রয়েছে। এই যে অতিরিক্ত 2টা ইলেকট্রন থাকলো, ঠিক আছে? এই ইলেকট্রন চাইলে অন্য কোনো মৌলের সাথে বিক্রিয়া করতে পারে। তো এখানে যেহেতু এখানে পুরো নাইট্রোজেনের অষ্টক পূর্ণ রয়েছে, এই জন্য অন্য কোনো মৌল থেকে ইলেকট্রন শেয়ারও করবে না, আবার ত্যাগও করবে না বা গ্রহণও করবে না। তাহলে এইখানে এই মৌলটার সাথে এই যে 2টা ইলেকট্রন আছে, এটার সাথে এমন হাইড্রোজেন, দেখো আমরা যখন H+ দিয়ে দেবো, হাইড্রোজেন প্লাস মানে কি? হাইড্রোজেন প্লাস মানে একটা হাইড্রোজেন তো একটা ইলেকট্রন থাকে, যখন একটা ইলেকট্রন ত্যাগ করে তখন এটা কি হয়ে যায়? H+ হয়ে যায়। মনে করো একটা ইলেকট্রন ত্যাগ করে কাউকে দিয়ে দিয়েছে, তো এখন এখানে কোনো ইলেকট্রনই নাই, এখানে হাইড্রোজেনের তো একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন থাকে, কিন্তু সেই ইলেকট্রনটা যদি দিয়ে দেয় আর কোনো ইলেকট্রন থাকে, 0 হয়ে যায়। তাহলে এখানে নিঃস্ব অবস্থায় রয়েছে এই যে H+, মানে ওর থেকে কেউ হাইড্রোজেন নিয়ে গেছে, মানে ইলেকট্রন মনে করো নিয়ে গেলে ওটা তো একদম নিঃস্ব হয়ে গেছে, সারশূন্য অবস্থায়, শুধুমাত্র ওর খোসাটা রয়ে গেছে, তাই না? এরকম অবস্থা। তাহলে এই করবে কি, নিঃস্বভাবে এখানে সেখানে ঘুরে ফেলতেছে। এবার নাইট্রোজেন বলতেছে কি, যে এরা অ্যামোনিয়া বলতেছে, দেখ আমার তো এখানে 2টা অতিরিক্ত ইলেকট্রন আছে, তুই এসে এখানে এসে অবস্থান কর, কিন্তু তোমার আবার দিয়ে দেবো না সম্পূর্ণ। তখন এটা কি করবে, এখানে এসে এটা অবস্থান করবে এখানে।
মানে এই দুইটা ইলেকট্রন নিয়ে ওখানে থাকে যাবে, তখন দেখো এরকম হয়ে যাচ্ছে এর অবস্থান, এটা হয়ে যাচ্ছে NH4। আর এই যে ইলেকট্রন মানে হাইড্রোজেন আসলো একটা প্লাস নিয়ে, ওই প্লাসটা কিন্তু এর উপরে থাকবে এরকম। চারটা হাইড্রোজেন হচ্ছে, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, তিনটা আর একটা, চারটা। তবে এই যে প্লাসটা, এইখানে যে প্লাস, ওই প্লাসটা এখানে থেকে যাবে, ঠিক আছে? এইভাবে যৌগ গঠন হবে। তাহলে প্রথম ক্ষেত্রে সমযোজী বন্ধনের মাধ্যমে যৌগ গঠন করেছিল, তাই না? ইলেকট্রন শেয়ার করেছিল। এটাকে প্রথম ক্ষেত্রে যেটা, এটাকে বলা হয় সমযোজী যৌগ বা সমযোজী বন্ধন। আর দ্বিতীয় ক্ষেত্রে যে ঘটনাটা ঘটলো, এটাকে বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন। এটাকে বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন বলা হয়, এটাকে বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন। আর এরপরে আরো একটা বন্ধন রয়েছে, যেমন এই যে NH4+, এটা কিন্তু এখন ধনাত্মক আয়নে পরিণত হয়ে গেছে। আর যখন এর সাথে একটা ইলেকট্রন মানে Cl আসে, এর সাথে বিক্রিয়া করবে, Cl- যুক্ত হয়ে গেল, মানে এটা একটা ইলেকট্রন একে দিয়ে দিল, আর এই ইলেকট্রনটা ক্লোরিন এটা ইলেকট্রনটা নিয়ে নিল, নিয়ে এভাবে অ্যামোনিয়াম ক্লোরাইড গঠিত হলো। তাহলে এটা এর ভিতরে কি আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন, ঠিক আছে? তার মানে তিনটা বন্ধন রয়েছে, সমযোজী, সন্নিবেশ সমযোজী এবং আয়নিক বন্ধন। দেখছো, এভাবে এখানে তোমরা ব্যাখ্যা করে দেবা সুন্দর করে, আমি যেভাবে বললাম সেভাবে। দেখো এখানে ব্যাখ্যা করা আছে, আমি যেটা বললাম সেভাবে সুন্দর করে ব্যাখ্যা করবা। তারপর 3 নাম্বার প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য মাত্র 550 টাকায়, যারা সায়েন্সে পড়বা, মাত্র 550 টাকায় 5টা সাবজেক্ট, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, সাধারণ গণিত, উচ্চতর গণিত পড়ার সুযোগ করে দেওয়া হয়েছে। নাম্বারে ফোন দিবা। এটা হচ্ছে অনলাইন ক্লাস, ঠিক আছে? ফেসবুকে এবং জুম অ্যাপসে ক্লাস হবে। আর যারা আর্টস এবং কমার্সে রয়েছে, গণিত এবং সাধারণ বিজ্ঞান মাত্র 220 টাকার মাধ্যমে তোমরা পড়তে পারবা। নবম দশম শ্রেণীর জন্য, যারা এখন অষ্টম শ্রেণীতে রয়েছে, জানুয়ারিতে নবম শ্রেণীতে উঠবে, তাদের জন্য আছে। আর যদি কি আমাদের এই যে এখানে অফলাইন ব্যাচে ভর্তি হতে চাও, 70 পশ্চিম মেরুলবাড্ডা, ঢাকা, এখানে এসে ভর্তি হতে পারবা। 3 নাম্বার প্রশ্ন, নিচের চিত্রটি পর্যায় সারণীর একটা খণ্ডিত অংশ, এখানে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন দেওয়া আছে, মাঝখানে একটু ফাঁকা দেওয়া আছে এরকম। তো উক্ত চিত্রের কোন মৌলটির আকার সবচেয়ে বড় হবে? দেখো, তো আকার নির্ভর করে পর্যায়ের উপর এবং গ্রুপের উপর। যদি পর্যায় আলাদা হয় তাহলে আর গ্রুপ দেখা লাগবে না। সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s1। এরপরে ম্যাগনেসিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম Mg, এখানে কত হবে 1s2 2s2 2p6 3s2 এরকম। আর আরেকটা রয়েছে কি বলতো, ক্লোরিন। এই যে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করতে হবে 1s2 2s2 2p6 3s2 3p কত হবে, 3p হবে 5। এখন তোমরা একটু খেয়াল করো, এখানে প্রত্যেকটা মৌলের 3, দেখো এখানে 3 আছে, 3 আছে, 3 আছে, তার মানে পর্যায় কিন্তু 3 হবে। পর্যায় কত? পর্যায় হচ্ছে প্রত্যেকটা 3 হচ্ছে। কিন্তু গ্রুপ সংখ্যা দেখো, এখানে s অরবিটাল একটা ইলেকট্রন আছে, তাহলে গ্রুপ সংখ্যা হবে 1। আর এখানে ক্ষেত্রে দেখো, এখানে ক্ষেত্রে পর্যায় তো 3, কিন্তু গ্রুপ সংখ্যা কত? গ্রুপ সংখ্যা এখানে হবে 2। আর এখানে কত গ্রুপ সংখ্যা? এখানে পর্যায় 3 থাকতেছে, কিন্তু গ্রুপ সংখ্যা হয়ে যাচ্ছে এই পাশাপাশি s আর p আছে না, ওই দুটো ইলেকট্রন যোগ করতে হবে, তাহলে 7 হয়, সাথে সাথে আরো অতিরিক্ত 10 যোগ করতে হবে, তাহলে 17 হয়। এখন খেয়াল করে দেখো, এখানে প্রত্যেকটা মৌলের পর্যায় কিন্তু সেম। যেহেতু প্রত্যেকটা মৌলের পর্যায় সেম, তাহলে এদের আকারটা আর পর্যায়ের উপর নির্ভর করবে না, গ্রুপ দেখতে হবে। এখন যে মৌলের গ্রুপ সংখ্যা যত কম, সেই মৌলের কি হবে, আকারটা বড় হবে। কেন? কারণ গ্রুপ সংখ্যা মানে পর্যায় গ্রুপ সংখ্যা এক একটা করে বাড়ার ফলে একটা করে ইলেকট্রন বেড়ে গেলে কেন্দ্রের প্রতি আকর্ষণ বেড়ে যায়। আকর্ষণ বেড়ে গেলে এর আকারটা ছোট হয়ে যায়, কারণ আকর্ষণ বেড়ে গেলে চাপ চারদিক থেকে কেন্দ্রের দিকে চাপ দেয়, চাপ দিলে আকার ছোট হয়ে যাবে। এজন্য এইখানে দেখো সবচেয়ে গ্রুপ সংখ্যা বেশি হচ্ছে ক্লোরিনের, তার জন্য এর আকার সবচেয়ে ছোট। ম্যাগনেসিয়ামের তারপরে আর সবচেয়ে বড় হবে সোডিয়াম। তো আমাদের বলছে যে আকার সবচেয়ে বড় কোনটার, তাহলে সোডিয়াম হবে। যেভাবে আমি ব্যাখ্যা করলাম সেভাবেই। এরপরে দেখো জিন তত্ত্ব কি, জিন তত্ত্বের মাধ্যমে জীবকুলে কি ধরনের পরিবর্তন হয়। বিজ্ঞানের যে শাখায় জীবের গঠন, নিয়ন্ত্রণ, প্রকাশ, কার্য পদ্ধতি ও তার বংশানুক্রমিক সঞ্চালন পদ্ধতি ও ফলাফল নিয়ে আলোচনা করা হয় তাকে জিন তত্ত্ব বলা হয়। জিন তত্ত্বের মাধ্যমে জীবকুলে যে ধরনের পরিবর্তন এসেছে তা নিয়ে আলোচনা করা হলো। যেমন দেখো 1 নম্বর, জিন তত্ত্বকে ব্যবহার করে উদ্ভিদ এবং প্রাণীর জীবনে রহস্য উদ্ঘাটন সম্ভব হয়েছে। তারপর উন্নত জাতের গরু, ছাগল, হাঁস, মুরগি, ধান, পাট সহ প্রায় সব ধরনের অনেক ধরনের উদ্ভিদ এবং প্রাণীর সংকরায়ন ঘটানো সম্ভবপর হয়েছে। এবং কৃষি ক্ষেত্রে উন্নত বীজ
ফলানো সম্ভব হচ্ছে। ব্যাকটেরিয়ার জিন পরিবর্তনের মাধ্যমে ক্ষতিকর ব্যাকটেরিয়াকে উপকারী ব্যাকটেরিয়ায় রূপান্তরিত করা যায়। উদ্ভিদ এবং প্রাণীর জন্য বিভিন্ন ধরনের ভ্যাকসিন এবং ঔষধ তৈরি করা যায়, ঠিক আছে, এগুলা মানুষের জন্য তো তৈরি করা যায়। 5 নম্বর প্রশ্ন, বিভিন্ন ভূমিরূপে জীব বৈচিত্র্যের ধরন কিভাবে নির্ধারিত হয়? দেখো, ভূমিরূপের গঠন এবং ধরনের উপর ভিত্তি করে সেই স্থানের জীব বৈচিত্র্য কি করে গড়ে ওঠে। মনে করো এখানে বাংলাদেশের যে ভূমিরূপ, তার উপর ভিত্তি করে এখানে যে গাছপালা, এখানে যে পশু পাখি, এগুলো গড়ে উঠেছে। তো এখানে যে পশু পাখি গুলো আছে, গাছপালা গুলো আছে, এরা কি সৌদি আরবে মরুভূমির ভিতরে জন্মাতে পারবে? পারবে না। ওখানকার যে ইয়াগুলো আছে, যে জীব বা হচ্ছে মানে উদ্ভিদ এবং প্রাণী আছে, বাংলাদেশ তো সেগুলো পারবে না। তাই সব জায়গায় আলাদা আলাদা হয় এবং পরিবেশ বিভিন্ন রকম হয়ে থাকে, এর জন্য যা স্থানের বৈচিত্র্যকে প্রভাবিত করে। মরুভূমিতে জীব বৈচিত্র্যের ধরন কেমন? অন্যরকম, আলাদা। মরুভূমিতে জলবায়ু অত্যন্ত শুষ্ক থাকে এবং শীত অত্যন্ত দুর্বল, যেখানে রাতে অনেক শীত পড়ে, দিনে অনেক গরম পড়ে। তো দিন অত্যন্ত উষ্ণ এবং রাত কি করে শীতল হয়। তাই সেখানে বসবাসকারী প্রাণী এবং জন্মানো উদ্ভিদ অনন্য বৈশিষ্ট্যের হয়ে থাকে, ইউনিকিউ বৈশিষ্ট্যের। কেন? কারণ শীত সহ্য করতে হবে রাতের বেলা, আবার দিনের বেলা গরম সহ্য করতে হবে। কিরকম একটা না অবস্থা। হুট করে যে আমরা বাংলাদেশে তো এখন শীতকাল, তো শীতকাল পুরা সারা দিন রাত 24 ঘন্টায় প্রায় শীত থাকে, আবার গরমকালে আস্তে আস্তে গরম পড়বে। হুট করে এরকম না যে আজকে যে এখানে 10 ডিগ্রি সেলসিয়াস আছে, কালকে একদম 40 ডিগ্রিতে চলে যাবে আমাদের বাংলাদেশে, এরকম তো না। তা আমরা ওই জিনিসটাকে ওইভাবে অভ্যস্ত। আবার মরুভূমিতে যারা থাকে, মনে করো দিনের বেলায় ওরকম, দিনের বেলায় 40, 50, 60 ডিগ্রি সেলসিয়াস, রাত্রে বেলা একদম খুবই কম, কত মনে করো 10 ডিগ্রি, 5 ডিগ্রি এরকম কাছাকাছি আসে। তাহলে সেখানকার জন্মানো যে উদ্ভিদ, প্রাণী, মানুষ, সবার আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকতে হবে। মরুভূমির ক্যাকটাস তার কাণ্ডে প্রচুর পরিমাণে পানি জমা রাখতে পারে। অপরদিকে মরুভূমির উট, ছোট ইঁদুর, ছোট পতঙ্গ, সাপ প্রভৃতি সামান্য পানি গ্রহণ করে বেঁচে থাকতে পারে। তো এখানে আমরা ঘ বিভাগে চলে আসলাম। ঘ বিভাগে রচনামূলক প্রশ্ন থাকবে, এখানে দৃশ্যপট নির্ভর যেগুলা। তো এখানে তোমাদের 7টা প্রশ্ন থেকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নে 8 মার্ক থাকবে, 5টা কত 40 থাকবে এরকম। তো 1 নম্বর প্রশ্ন, একটি আয়তাকার ব্লকের তলদেশের ক্ষেত্রফল কত? 25 সেন্টিমিটার স্কয়ার। ব্লকটিকে পানিতে নিমজ্জিত করলে পানির উপরিতল হতে ব্লকের উপরের এবং তলদেশের গভীরতা যথাক্রমে 15 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার। পানির ঘনত্ব এত। এখন ক নাম্বার, ব্লকের নিম্নতলে পানি কি পরিমাণ বল প্রয়োগ করবে? নিচের তলে, নিচের তলে। তো ওখানে ক্ষেত্রফল কত? দেখো, ব্লকের তলদেশের ক্ষেত্রফল এ, এর মান কত? 25 সেন্টিমিটার স্কয়ার। তো এখানে সেন্টিমিটার থেকে মিটার স্কয়ারে নিতে হলে 10⁻⁴ দ্বারা গুণ করে দিতে হবে। করলাম। ব্লকটির তলদেশের গভীরতা, নিচের গভীরতা কত? এই যে গভীরতা হচ্ছে কত, দেখো এখানে দেওয়া রয়েছে, এই যে 20 সেন্টিমিটার। তাহলে এখানে 20 সেন্টিমিটার থেকে মিটার কনভার্ট করলাম, 100 দ্বারা ভাগ করলাম, 2.2 হয়ে গেল। অভিকর্ষ ত্বরণ জির মান 9.8। পানির ঘনত্ব কত? রো সমান 1000। এখন আমরা জানি এখানে বল কত? বল সমান হচ্ছে A/H2 ρ, যেটা সূত্র। এখন আমরা কি করব? এই যে এর মান বসিয়ে দিলাম। তোমরা এই এককগুলো বসাবো না, লাস্টে বসাবা। এই কোনো একক বসাবো না। এইচ এর মান বসালাম, টির মান বসালাম, ঠিক আছে? এই এককগুলো বসাবো না। তারপরে এই লাস্টে যে এই এককটা বসাবো না। লাস্টে বলের একক কি? বলের একক তো নিউটন। লাস্টে শুধু এন বসাই দেবো, তাইতেই যথেষ্ট। তো এই সবগুলোকে আমরা গুণ করে দেবো। গুণ করলে কত হয় দেখো, এই যে এইভাবে গুণ করবো। অনেকে আবার ক্যালকুলেটর চাপতে পারো না, অনেকবার চাপা শিখাইছি। দেখো 25 × 10⁻⁴ কত আছে? -4। ওই যে -4 দিয়ে দিলাম। তারপরে এখানে কত আছে দেখো, 0.2, যে গুণ 0.2। তারপরে কত আছে? 1000, এই যে 1000। তারপরে কত? 9.8, এই যে 9.8। এই মানগুলো আছে। কত হয় এই মানটা? 4.9 হয়। এই যে 4.9 নিউটন বল প্রয়োগ করবে। পরে খ নাম্বার, দৃশ্যপটের ব্লকটি দ্বারা অপসারিত তরলের ওজন তরলের প্লবতার সমান, গাণিতিকভাবে এটা বিশ্লেষণ করতে হবে। এখন দেখো, ব্লকের উপরিতলে গভীরতা করো এইচন, এইচনের মান তো দেওয়া আছে 15 সেন্টিমিটার। কই দেখো, এই যে 15 সেন্টিমিটার, আর এটা আছে 20 সেন্টিমিটার। তো 15 সেন্টিমিটার একে মিটারে কনভার্ট করলাম, 0.15 মিটার হলো। এখন তরলের প্লবতার সূত্র হচ্ছে F সমান A × H2 - H1 × ρg। তো এখানে দেখো এইচ এর মান, এটা আমরা কিসের মান? এর মান বসালাম, এই একক বসাবো না। H2 এর মান হচ্ছে 0.2, আর H1 এর মান হচ্ছে এটা। মিটার টিটা বসার দরকার নেই। আর এটা ঘনত্বের মান, আর এটা হচ্ছে জি এর মান, বসিয়ে দিলাম। সবগুলোকে গুণ করব, সবগুলোকে গুণ করলে 1.225 নিউটন হলো। এবং আয়তন কত? আয়তনের সূত্র থেকে আমরা জানি আয়তন হচ্ছে ক্ষেত্রফলের সাথে উচ্চতা যখন গুণ করা হবে তখন আয়তন পাওয়া যাবে। তো উচ্চতা কত? H2 - H1 ইনটু হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে A।
তাই না? আমরা জানি না আয়তন সমান কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ ক্ষেত্রফল, উচ্চতা। তো দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে কি? ক্ষেত্রফল, তার সাথে উচ্চতা গুণ করতে হবে। তো এখানে এর মান বসালাম, H2 মান H1 এর মান বসে গুণ করলাম, এত হলো। এখন পানির ঘনত্ব কত? 1000। অভিকর্ষ ত্বরণের মান, যের মান হচ্ছে এত। ব্লকটির সমপরিমাণ পানির ভর m, ব্লকটির সম আয়তন পানির ভর হচ্ছে m, তো সম আয়তন পানির ওজন কত হবে? তো W সমান আমরা জানি mg, mg সমান কত? m সমান আবার দেখো রো সমান কত বলতে m/v না? তাহলে এখান থেকে m সমান কি লেখা যায়? রো ভি। এই যে m সমান রো ভি লেখা যায়, মানে এটার সাথে এটা আর গুণ, তো রো ভি লিখে দিলাম, রো ভি। আর জি থাকলো, তো রোর মান বসা দিলাম, এখানে একক বসাবো না, লাস্টে আমরা জির মান বসে দিলাম, ভির মান বসে দিলাম। তাহলে এই ওজনের একক হচ্ছে নিউটন। তাহলে দেখো এখানে ওজনের একক যা হবে, প্লবতার একক, ওজনের যে মানটা প্লবতার একক মানটাও সেম। অতএব দৃশ্যপটের ব্লকটি দ্বারা অপসারিত তরলের ওজন তরলের প্লবতার সমান হবে। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন ছিল। 2 নম্বর প্রশ্ন হচ্ছে 2 মিটার পার সেকেন্ড আদি বেগে গতিশীল 250 কেজি ভরের একটি বাসের 25 সেকেন্ড পর ভরবেগের পরিবর্তন এত হলো, ওই মুহূর্তে ব্রেক চাপলে বাসটির 500 মিটার দূরত্ব অতিক্রম করতে 25 সেকেন্ড সময় লাগলো। উল্লেখিত গতিশীল বাসটির ত্বরণ নির্ণয় করতে হবে। ত্বরণ দেখো এখানে বাসের ভর দেওয়া আছে, বাসের ভর কত? 250, এবং ভরবেগের পরিবর্তন দেওয়া আছে কত? এই যে 7500 কেজি পার মিটার, কেজি মিটার পার সেকেন্ড। এইবার প্রথমে বলছে যে আমাদের যেহেতু বাসটির ত্বরণ নির্ণয় করতে হবে, তো বাসের জন্য 25 সেকেন্ড পর ভরবেগের পরিবর্তন হয়েছে, তার মানে এখানে সময় কত? 25 সেকেন্ড। এই 25 সেকেন্ড এখানে লিখলাম। এখন আমরা জানি বল F সমান mv মাইনাস mu বাই হচ্ছে t। তো এখানে mv এর মান কত? এই যেটা, আর t এর মান হচ্ছে এটা। এটা হিসাব করলে কত হয়? 300 নিউটন হলো। আবার আমরা আরেকটা সূত্র জানি, F সমান কত? ma। তাহলে A সমান কত? F বাই A। ঠিক আছে, F বাই A। এখন F এর মান কত? 300, আর m এর মান কত? 250 দেওয়া আছে, যে 250। ঠিক আছে, 250 এটা দিলাম। এবার দিয়ে যদি আমরা ভাগ করি, এখানে উপরে রয়েছে কত? 300, উপরে রয়েছে 300 আর নিচে রয়েছে 250, তাহলে ভাগ 250। এই যে তার মান কত আসে? এই যে 1.2 আসে, এই যে 1.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। খ নম্বর প্রশ্ন হচ্ছে ব্রেক চাপার মুহূর্তে বাসটির গতিশক্তি ও উক্ত দূরত্ব অতিক্রম করার মুহূর্তের গতিশক্তির মান সমান হবে কিনা তা গাণিতিক ভাবে দেখাতে হবে। ব্রেক চাপার মুহূর্তে যে গতিশক্তি আর উক্ত দূরত্ব অতিক্রম করার পরে যে গতিশক্তি সমান হবে কিনা। বাসের ভর কত ছিল? m, এটা দেওয়া আছে। এখন আদি বেগ কত? 2 মিটার পার সেকেন্ড। কোথায় পেলাম? দেখো প্রথমে দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড, তাই না? কত দেওয়া আছে? 2 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আদি বেগ, মানে এখানে ব্রেক চাপার মুহূর্তে ওই যে দূরত্ব অতিক্রম করেছে সেটার আগে ভর কত ছিল? এখানে আদি বেগ ছিল 2, সময় কত? 25। আর এই ক থেকে আমরা পেয়েছি ত্বরণের মান এত, তাহলে 25 সেকেন্ড পরে বেগ কত হবে? ভি সমান হবে ভি সমান ইউ প্লাস এটি। তো ভির মান বসালাম, এর মান, টির মান বসালাম। এই দুটাকে প্রথমে গুণ করতে হবে, গুণ করার পরে তার সাথে এটা যোগ করবো, কত হয়? 32। তাহলে ব্রেক চাপার মুহূর্তে গতিশক্তি কত হবে? হাফ এম ভি স্কোয়ার। তো হাফ এম ভি, ভি কে স্কোয়ার করবো, মানে 32 কে স্কোয়ার করবো। দেখো 32 কে স্কোয়ার করলাম, 32 কে স্কোয়ার করলে মানটা কত আসে? এত আসে। এবার 250, এই 250 গুণ এটাকে আবার ভাগ করবো 2 দ্বারা, ভাগ করলাম, এই যে এই মানটা আসে, এত জুল হয়। এখন আবার ব্রেক চাপার পরে t1 সমান কত হবে? 25 সেকেন্ড। অতিক্রান্ত দূরত্ব কত হবে? s1, s1 এর মান কত? 500 মিটার। 500 মিটার অতিক্রম করেছে না, তারপরে তো ব্রেক চাপা হয়েছে, তাই না? তো এখানে আদি বেগ কত? আদি বেগ এই ক্ষেত্রে আমরা দেখো, আদি বেগ এই ক্ষেত্রে আমরা 32 কেন ধরলাম? কারণ এখানে তো ব্রেক চাপা হয়েছে, যে মুহূর্তে ব্রেক চাপা হয়েছে এই বেগে, এই বেগটাই তখন আদি বেগ হয়ে যাবে। ঠিক আছে, ওই যে আদি বেগ। এখন শেষ বেগ মনে করো v1। তো v1 সমান কত হবে? আমরা জানি s1 সমান s সমান u প্লাস v বাই 2 ইন্টু t। তো এখানে আদি বেগটাকে v ধরা হয়েছে, তো v প্লাস u বাই এরকম। তো এখন দেখো এখানে সূত্র কি আছে? এখানে s সমান s1 সমান কত? v যোগ v1 ভাগ হচ্ছে t 2 ইন্টু t1 মনে করে এরকম আছে। তো এখানে আমরা v1 এর মান বের করব কিভাবে? এখানে বের করতে হলে এই 2টার সাথে এটা গুণ করে দিতে হবে। তাহলে এখানেতে কি থাকে? v যোগ v1, v যোগ v1, v যোগ v1 সমান হচ্ছে এখানে 2s1, আর যে t1 টা এখানে তাহলে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এবার এখান থেকে v1 সমান কত হয়? 2s1 বাই t1 মাইনাস হচ্ছে v, এরকম। তাহলে এইখানে এই যে এটা আসলো, এই যে এখানে মানটা বসাই দিতে হবে। এই যে মান বসিয়ে দিলাম, হিসাব করে কত হবে? 8 মিটার পার সেকেন্ড। এখানে উক্ত এবার সূত্র কি? হাফ এম ভি স্কোয়ার। হাফে এখানে আসে এত মান, তো দুইটা কিন্তু সমান না। ব্রেক চাপার মুহূর্তে গতিশক্তির গতিশক্তি এবং উক্ত দূরত্ব অতিক্রম করার মুহূর্তের গতিশক্তির মান কিন্তু সমান হবে না। 3 নাম্বার, এখানে বলছে যে
নিচের দৃশ্যপটটি লক্ষ্য করো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। তো এখানে দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই পাত্রটা থেকে কিছু একটা তরলে তাপ দেওয়া হচ্ছে। তাপ দিলে এক্স যোগ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হচ্ছে, এখান থেকে আবার অ্যামোনিয়া গ্যাস NH3 বের হচ্ছে। এটাকে এই পাশে দিয়ে দেখছো এখানে শুষ্ক ক্যালসিয়াম অক্সাইড রয়েছে, শুষ্ক কারক আর কি ক্যালসিয়াম অক্সাইড রয়েছে। এটা ক্যালসিয়াম অক্সাইড থেকে তারপর আবার এখানে এই গ্যাসটা বের হয়ে যাচ্ছে। এখন আমাদের বলছে উল্লেখিত উৎপন্ন এই গ্যাসকে বায়ুর নিম্নমুখী অপসরণ দ্বারা গ্যাস দ্বারা সংগৃহীত হয়েছে। ক নম্বর প্রশ্ন হচ্ছে ক গ্যাস দ্বারে গ্যাসটির ব্যাপন হার সালফার ডাইঅক্সাইড গ্যাস অপেক্ষা বেশি না কম? তো গ্যাস দ্বারে দেখো এক্স যোগ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর মিশ্রণকে উত্তপ্ত করলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। এই গ্যাসটি অ্যামোনিয়া NH3। এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে অ্যামোনিয়া না, এই যে এখান থেকে বের হয়ে যাচ্ছে অ্যামোনিয়া, তাহলে এটা হচ্ছে অ্যামোনিয়া NH3। এটার নাম কি? অ্যামোনিয়া। দেখো NH3 অ্যামোনিয়া। এটার আণবিক ভর কত হবে? নাইট্রোজেন হচ্ছে পারমাণবিক ভর কত? 14 যোগ হাইড্রোজেনের কত? 1। আর কয়টা হাইড্রোজেন আছে? 3টা। যোগ করলে কত হয়? টোটাল 17 হয়। আর এখানে কার সাথে তুলনা করতে বলেছে? সালফার ডাইঅক্সাইড SO2। এই যে SO2 সালফারের কত? 32 যোগ অক্সিজেনের কত? 16 গুণ 2, তাহলে কত হয়? 64 হয়ে যায়। এখন দেখো আণবিক ভর কার বেশি আর কার কম? আণবিক ভর কম হচ্ছে অ্যামোনিয়া আর বেশি হচ্ছে সালফার ডাইঅক্সাইডের। যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি হবে। তাহলে অ্যামোনিয়া NH3 এর ব্যাপন হার বেশি হবে কার চেয়ে? সালফার ডাইঅক্সাইডের চেয়ে। ঠিক আছে, এইভাবে ব্যাখ্যা করবা যে অ্যামোনিয়া এর ব্যাপন হার বেশি হবে। তারপরে প্রশ্ন হচ্ছে এক্স পদার্থটিকে তাপ প্রদান করলে কি ঘটবে? লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে হবে। তো এখানে তাপ প্রয়োগ করলে কি করতে হবে দেখো, এটা হচ্ছে নিশাদল। এই যে এক্স গ্যাসটি এটা হচ্ছে কি বলতো? নিশাদল। এক্স গ্যাস কই? এই যে এক্স গ্যাসটা হচ্ছে এটা হচ্ছে নিশাদল। এই গ্যাসটার নাম কি দেখো, এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড। কেন এটা নিশাদল? দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইডকে যখন আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করব, ঠিক আছে, তখন হচ্ছে প্রধান উৎপাদ সেটা হচ্ছে অ্যামোনিয়া তৈরি হয়। এজন্য এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এই অ্যামোনিয়াম ক্লোরাইড এটা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ মানে কি? এটাকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায়, এটা তরলে পরিণত হয় না। এজন্য দেখো এখানে মনে করো তাপমাত্রা, কঠিন অবস্থায় তাপমাত্রা ছিল -20°C। এখানে তাপ দিলে এটা মনে করো 0°C তাপে যখন আসবে তখন এটা কঠিন থেকে বাষ্পে হওয়া শুরু করেছে। এখানে তাপমাত্রার পরিবর্তন হবে না, কারণ এটার অবস্থার পরিবর্তন হচ্ছে। কঠিন থেকে বাষ্পে পরিণত হয়ে গেলে তখন সেই বাষ্পের তাপমাত্রা বাড়তে থাকবে, কিন্তু এখানে তরল অবস্থায় কিন্তু হবে না, বুঝছো? তরল অবস্থা হলে আরো একটা এরকম লেখচিত্রের ভিতরে এরকম আসতো, এই যে এটা এরকম হতো, এরকম আবার এরকম হতো। তো এরকম পজিশন আসবে না, কেন? কারণ এটা তরলে পরিণত হয় না। তো একবার আসবে, কঠিন থেকে বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো অ্যামোনিয়াম ক্লোরাইড ঊর্ধ্বপতন বোঝানো হয়েছে এখানে। ঠিক আছে, এইভাবে ব্যাখ্যা করা আছে, এখান থেকে বিস্তারিত ভাবে পড়তে হবে। এরপরে প্রশ্ন, এখানে 4 নম্বর প্রশ্ন, নিচের যে দৃশ্যপটটি লক্ষ্য করো। এখানে কত আছে? কার্বন 11, C11 আছে। 11 হচ্ছে সি একটা মৌল যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তার মানে সোডিয়াম। এটা কি হবে? Na, সোডিয়াম। আর এটা হচ্ছে এখানে পারমাণবিক সংখ্যা আছে 13 হচ্ছে অ্যালুমিনিয়াম। আর এখানে কি হবে তাহলে? ম্যাগনেসিয়াম। এখানে পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা দেওয়া আছে এখানে। তো এখানে ক নম্বর প্রশ্ন, পর্যায় সারণীতে বি মৌলটিকে কোথায় অবস্থান করে? বি মৌলটা কি? বি হচ্ছে ম্যাগনেসিয়াম। এটার জন্য কি করবা? ম্যাগনেসিয়াম, যেহেতু ম্যাগনেসিয়াম এর ইলেকট্রন বিন্যাস করবা 12 আছে, তাই না? তো 1s2 2s2 2p 6 3s2। এখন দেখো এটার পর্যায় কত হবে? পর্যায়, অবস্থান মানে কি? পর্যায় আর গ্রুপ সংখ্যা। এই যে 3 আছে না, সর্বোচ্চ n এর মান 3, তাহলে পর্যায় হবে 3। আর গ্রুপ সংখ্যা কত হবে? গ্রুপ সংখ্যা হবে এখানে এখানে দেখো শেষ অরবিটাল কোনটা? এস অরবিটাল। এস অরবিটালে কয়টা ইলেকট্রন আছে? 2টা। এস অরবিটালে যে কয়টা ইলেকট্রন থাকে সেইটা তার গ্রুপ সংখ্যা আছে তত, তার মানে এটা 2। এভাবেই বের করলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে এভাবে। তারপর এখানে উল্লেখিত মৌল তিনটির আকারের ক্রম ব্যাখ্যা করো। তাহলে প্রত্যেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস করে দেখতে হবে, পর্যায় এবং গ্রুপ দেখতে হবে, সবারই পর্যায় এবং গ্রুপ দেখতে হবে। ঠিক আছে, তারপরে আকারের তুলনা করা যাবে। এখানে এর পর্যায় কত? 3, গ্রুপ সংখ্যা কত? 2। আচ্ছা, এরপর আরেকটা কি আছে? অ্যালুমিনিয়াম আছে আর সোডিয়াম আছে। তো অ্যালুমিনিয়াম Al, অ্যালুমিনিয়ামের তো 13 যদি হয় তো সবকিছু তো সেম থাকবে, 3s2 হবে
3p1 হবে। এক্ষেত্রে পর্যায় কত হবে 3, আর গ্রুপ সংখ্যা কত হবে, যেহেতু s এবং p অরবিটাল আছে, তো s অরবিটালের যে কয়টা ইলেকট্রন আছে, p অরবিটালের যে ইলেকট্রন গুলো আছে যোগ করে তাকে 10 দিয়ে যোগ করতে হবে। তার মানে এখানে যোগ করলে 3 হয়, 3 কে 10 দিয়ে যোগ করলে হয় 13, গ্রুপ সংখ্যা 13। আবার আরেকটা মৌল আছে, সেটা হচ্ছে কি সোডিয়াম, সোডিয়ামের হচ্ছে 11, কত হয় 3s1 হয়। এটার ক্ষেত্রেও 3 হবে, আর এখানে হবে কত 1। তো প্রত্যেকটা মৌলের দেখো পর্যায় সেম, যদি পর্যায় সেম হয়ে যায় তাহলে গ্রুপ সংখ্যা মানে আকার দেখার জন্য আমাদের গ্রুপ সংখ্যা দেখতে হবে। গ্রুপ সংখ্যা যার ছোট থাকবে তার আকার বড় হবে। কেন? কারণ গ্রুপ সংখ্যা বাড়ার কারণে একটা করে ইলেকট্রন বাড়তে থাকে, ইলেকট্রন বাড়তে থাকলে কেন্দ্রের সাথে আকর্ষণ বেড়ে যায়, আর আকর্ষণ বেড়ে গেলে ওই চারদিক থেকে চাপ আসে কেন্দ্রের দিকে, চাপ আসলে কুঁচকে যায় এবং এর আয়তন মানে আয়তন বা আকার কমে যায় আর কি। তা সবচেয়ে বড় আকার কার হবে? এখানে সবচেয়ে বড় হবে সোডিয়াম। সোডিয়ামের পরে কার আকার হবে? ম্যাগনেসিয়াম, কারণ এটা দ্বিতীয় গ্রুপ সংখ্যা দেখো 2। তারপরে হচ্ছে 13 অ্যালুমিনিয়াম হবে। সবচেয়ে ছোট হচ্ছে অ্যালুমিনিয়াম, তার চেয়ে একটু বড় হচ্ছে ম্যাগনেসিয়াম, তার সবচেয়ে বড় হচ্ছে সোডিয়াম। এইভাবে আমাদের এটা ব্যাখ্যা করতে বলা হচ্ছে, ব্যাখ্যা করা হয়ে গেল। ঠিক আছে, এইভাবে তোমরা ব্যাখ্যা করবা, এই যে এইভাবে। তারপর দেখো 5 নম্বর প্রশ্নের আনসার করব। আনিকা দেখতে তার মায়ের সাথে সাদৃশ্যপূর্ণ হলেও তার চোখের এবং চামড়ার রং তার পিতার সাথে হুবহু মিলে যায়। অপরদিকে তার ছোট ভাই আনিকের ত্বকের বর্ণ তার মায়ের সাথে সাদৃশ্যপূর্ণ হলেও তার চুল পিতার মতো কোঁকড়ানো। ক নম্বর প্রশ্ন, আনিকা এবং আকিবের পিতা মাতা থেকে বৈশিষ্ট্য নিজেদের মধ্যে সন্তানের স্থানান্তরের বিষয়টি ব্যাখ্যা করো। তো এখানে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি, আনিকা এবং আকিবের পিতা মাতা থেকে বংশগতির বৈশিষ্ট্য নিজেদের মধ্যে স্থানান্তরের বা ট্রান্সফারের বিষয়টি জিন নিয়ন্ত্রণ করে। জিন হলো ক্রোমোজোমে অবস্থিত বংশগতির মৌলিক একক, যা পিতা মাতা থেকে বৈশিষ্ট্যগুলো সন্ততিতে নিয়ে যায় বা ট্রান্সফার হয়ে যায়। দৃশ্যপটের আনিকার চোখের রং এবং চামড়ার রং আকিবের ত্বকের বর্ণ যথাক্রমে পিতা এবং মাতার সাথে সাদৃশ্যপূর্ণ, যা জিন কর্তৃক নিয়ন্ত্রিত হয়েছে এবং যা ডিএনএ এর ভিতরে সজ্জিত থাকে, সাজানো থাকে। মেন্ডেল তার পরীক্ষালব্ধ জ্ঞান থেকে বলেছিলেন যে কোনো জীবের প্রতিটি চারিত্রিক বৈশিষ্ট্য একটা উপাদান দিয়ে নিয়ন্ত্রিত হয়। এই উপাদানটি হলো মূলত জিন। আমাদের দেহে ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করে এবং আকৃতি ও দৈর্ঘ্য আলাদা আলাদা হয়, কারণ এর এক জোড়ার একটা ক্রোমোজোম পিতা থেকে অপরটি মাতা থেকে আসে। অর্থাৎ 23টি ক্রোমোজোম পিতা এবং বাকি 23টি মাতা হতে আসে। 23টি করে ক্রোমোজোম শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে থাকে। পরবর্তীতে যাদের মিলনে জাইগোট উৎপন্ন হয়। ক্রোমোজোমেই জিনের অবস্থান হওয়ায় এভাবেই বংশগতির বৈশিষ্ট্য সন্ততিতে স্থানান্তর হয়, যা দৃশ্যপটে দুই ভাই বোনের মধ্যে কি পরিলক্ষিত হয়ে গেছে। তারপরে জিনতত্ত্ব এবং বংশগতি লব্ধ জ্ঞান কিভাবে জীবকুলে পরিবর্তন আনতে পারে উদ্দীপকের আলোকে সেটা ব্যাখ্যা করতে হবে। তো দেখো এখানে বংশ পরস্পরের বংশগতি বৈশিষ্ট্যগুলো কেন কিভাবে স্থানান্তরিত হয় বা বাহিত হচ্ছে তা উদ্ঘাটন করাই হলো মূলত জিনতত্ত্ব এবং বংশগতিবিদ্যার কাজ। জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা বর্তমানে জীববিজ্ঞানের সবচেয়ে কার্যকর ও আধুনিক হাতিয়ার হিসেবে কাজ করেছে। এ থেকে প্রাপ্ত জ্ঞান যেভাবে বদলে দিচ্ছে জীবকুলকে তা নিচে সবিস্তার আলোচনা করা হলো। জিনতত্ত্ব উদ্ঘাটন করেছেন এবং পড়ছে জীবের সকল রহস্য। একটা জীবের বৈশিষ্ট্যের জন্য দায়ী যে বৈশিষ্ট্যগুলোকে শনাক্ত করার মাধ্যমে পরিবর্তন হচ্ছে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের ফলে জীবকুলে এখন পরিবর্তন আনা হচ্ছে খুব সহজেই। দেখা যাচ্ছে আর কি। বংশগতি নিয়ে গবেষণার মাধ্যমে পূর্বপুরুষদের সাথে সম্পৃক্ততা নিরূপণ করা যাচ্ছে, ফলে খুব সহজেই তৈরি করা যাচ্ছে ফ্যামিলি ট্রি বা বংশলতিকা। তারপর জিনবাহিত রোগ, এগুলো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বাহিত হয়। সেই রোগের জন্য দায়ী জিনগুলোকে দমন বা অপসারণ করার মাধ্যমে রোগ প্রতিরোধ করা সম্ভব হচ্ছে। এখানে আরো কতগুলো কাজ করা হচ্ছে, এগুলো তোমরা রিডিং করে নিও। তারপরে 6 নম্বর প্রশ্ন, রমজান মাসে ইফতারের সময় সবাই তেলে ভাজা নানা ধরনের মুখরোচক খাবার খেতে পছন্দ করে। প্রেক্ষাপটের মুখরোচক খাবার তৈরিতে যে উপাদানটি ব্যবহার করা হয় সেটা আলোচনা করতে হবে। তো প্রেক্ষাপটের মুখরোচক খাবার তৈরিতে যে উপাদানটি ব্যবহৃত হয় তা হচ্ছে তেল, যা সরল লিপিডের অন্তর্ভুক্ত। লিপিডের বৈশিষ্ট্যগুলো হলো, দেখো, লিপিড পানিতে প্রায় অদ্রবণীয়, তারপরে লিপিড বর্ণ এবং স্বাদ এবং গন্ধহীন, ঠিক আছে, এর কোনো নির্দিষ্ট গলনাঙ্ক নাই, লিপিড আপেক্ষিক গুরুত্ব পানি থেকে কম, এগুলো ব্যাখ্যা করলে হবে। তারপর প্রশ্নটা ছিল যে মুখরোচক খাবার তৈরিতে প্রেক্ষাপটে উল্লেখিত উপাদানের কাজ বর্ণনা। কাজ কি? কাজ হচ্ছে লিপিড, এটা উদ্দীপকে যেটা ওটা উপাদান তো তেল, যা লিপিডের অন্তর্ভুক্ত। লিপিড প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে লিপোপ্রোটিন গঠন করে। ফসফোলিপিড নামে এক ধরনের লিপিড বিভিন্ন মেমব্রেন গঠনে উপাদান হিসেবে কাজ করে।
উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় লিপিড বিশেষ ভূমিকা পালন করে। চর্বি ও তেল জাতীয় লিপিড উদ্ভিদ দেহে খাদ্য হিসেবে জমা থাকে। বিভিন্ন তেল বীজের অঙ্কুরোদ্গমের সময় লিপিড খাদ্যরূপে সেটা গৃহীত হয়। 7 নম্বর প্রশ্ন, এক্স এমন এক ধরনের আগ্নেয়গিরি যা থেকে কয়েক লক্ষ বছর একবার অগ্নুৎপাত হয়। ক নাম্বার হচ্ছে এক্স আগ্নেয়গিরির ধরন ব্যাখ্যা করো। আগ্নেয়গিরির ধরন, এটা হচ্ছে আগ্নেয়গিরির ধরনটা কেমন দেখো। এটার উত্তর হবে, দেখো দৃশ্যপটে যে আগ্নেয়গিরির ধরন আলোচনা করা হয়েছে তা হলো মহা আগ্নেয়গিরির ধরনের মধ্যে পড়ে। এ ধরনের আগ্নেয়গিরিকে কয়েক লক্ষ বছর একবার অগ্নুৎপাত হয়। অন্যান্য আগ্নেয়গিরির তুলনায় নির্গত লাভা এবং অন্যান্য বস্তুর পরিমাণও বেশি থাকে। ইন্দোনেশিয়ার মাউন্ট টোবা এবং যুক্তরাষ্ট্রের হোয়েলস্টোন জাতীয় উদ্যান এ ধরনের আগ্নেয়গিরির উদাহরণ। মহা আগ্নেয়গিরি জেগে উঠলে এবং সেটি থেকে অগ্নুৎপাত হলে তা পুরো পৃথিবীকে প্রভাবিত করতে পারে। এক্স এরপরে যে প্রশ্নটা, এক্স আগ্নেয়গিরি কি সুপ্ত আগ্নেয়গিরি, এটা বিশ্লেষণ করতে হবে। তো এটা যে বৈশিষ্ট্য তা বিশ্লেষণ করে দেখা যায় এটি কয়েক লক্ষ বছরে একবার অগ্নুৎপাত ঘটায় এবং এতে অন্যান্য আগ্নেয়গিরির তুলনায় নির্গত লাভা এবং অন্যান্য বস্তুর পরিমাণও বেশি। এ ধরনের বৈশিষ্ট্য সাধারণত মহা আগ্নেয়গিরিতে পরিণত হয়। অপরদিকে সুপ্ত আগ্নেয়গিরিতে অতীতে অগ্নুৎপাত হলেও কয়েক বছর বন্ধ থাকে। যদি কখনো ম্যাগমা প্রকোষ্ঠ পুনরায় ম্যাগমা দিয়ে পরিপূর্ণ হয় তবে ভবিষ্যতে অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা থাকে। তাই মহা আগ্নেয়গিরি সুপ্ত আগ্নেয়গিরি নয়, বৈশিষ্ট্য অনুযায়ী মৃত আগ্নেয়গিরির পর্যায়ে পড়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। আরো বিস্তারিত যত প্রশ্ন আছে এখান থেকে করে নিতে পারো। হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, বা সরাসরি নাম্বারে কল দিও জিজ্ঞেস করতে পারো। অলরেডি প্রায় 21-22 জনের মতো ভর্তি হয়ে গেছে। তোমরা ভর্তি হয়ে যাও, ইনশাআল্লাহ আমরা ক্লাস শুরু করে দেবো তোমাদের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে। ওকে, আর্টস কমার্সের জন্য রয়েছে এবং সরাসরি রয়েছে। তো এই পর্যন্ত আজকের ক্লাসটি। পরবর্তী ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমাদের পরীক্ষা কেমন হয় সেটা জানিও। আর তোমাদের যার যে বিষয়ে পরীক্ষাটা হয়ে যাবে ওই কোর্স সেন্টার যে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, এই নাম্বারটিতে 01620103495 এই নাম্বারটিতে পাঠিয়ে দিবা। আবার বলি 01620103495 এই নাম্বারটিতে তোমাদের যে যার যে বিষয় পরীক্ষাটা হয় ওই বিষয়টা আমাদেরকে সেন্ড করে দিবে আর কি, হোয়াটসঅ্যাপে বা ইমোতে দিয়ে দিবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।